আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি একটু পত্রিকার ভাষায় শুরু করতে চাই। দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে এখন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির প্রধান তিনি। দেশের মানুষসহ বহির্বিশ্বের অনেকেই মনে করেন আগামীর প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি নানান বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। সেই প্রশ্নগুলোর মধ্যে দুইটা প্রশ্ন আওয়ামী লীগ বিষয় এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিষয়, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের দেশের উপর শুল্ক আরোপ করছে বাড়তি, সেই বিষয়ে প্রশ্নের জবাব। এই তিনটা প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা যদি চান আপনারাও সেই নিউজটা পড়ে নিতে পারেন। শিরোনামটা আপনাদেরকে বলে দেই। আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে যা বললেন। এটা লিখে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে অনেক নিউজ চলে আসবে, অন্যথায় আপনি পত্রিকাতেও দেখতে পারেন। এটা হচ্ছে 29শে জানুয়ারি আজকের। দেখেন, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী তারেক রহমান। এটা নিঃসন্দেহে। তার দল পাশ করবে না ফেল করবে সেটা পরে, কিন্তু তারেক রহমান পরিষ্কারভাবে কিন্তু এগিয়ে আছে। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় 70% ভোটারের সমর্থন রয়েছেন, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের সমর্থন মাত্র 19%। মানে দুইটা জোটের নির্বাচন হইতেছে। একটা জোট আপনি যদি ধরেন বিএনপির, আর একটা জোট হচ্ছে জামাত, তাহলে দুইটা দল যদি ধরেন, মানে এই দুইটা দলের মধ্যে একটার জনসমর্থন হচ্ছে 70% ওই জরিপে, আর একটা দলের হচ্ছে 19%। এখন এইখানে যে প্রশ্নটা আসে, এই অবস্থায় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের বিষয়ে বিএনপি চেয়ারম্যান সরাসরি কোনো মন্তব্য না করলেও নীতিগতভাবে তিনি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানান। নির্বাচন বিষয়ে যে এইভাবে নির্বাচন করতেছেন, জরিপে দেখা যাচ্ছে যে আপনার দল 70% জনসমর্থন নিয়ে আছে, আর আপনার বিরোধী যে দল সেই দল মাত্র 19%। তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশের বৃহৎ প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা যে নির্বাচন করতে যাচ্ছেন, আগামীর জন্য এটার ফল কি হতে পারে, এই বিষয়ে তিনি কোনো উত্তর দেন নাই। এই বিষয়ে তিনি এড়ে গেছেন, কিন্তু নীতিগতভাবে তিনি কিছু কথা বলছেন যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তিনি। আরও কিছু কথা বলছেন। তারেক রহমান বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? তিনি আবার উল্টা প্রশ্ন করছেন যে আজকে যদি একটি দলকে নিষিদ্ধ করেন, কালকে আমার দলকে যে নিষিদ্ধ করবেন না বা হবে না, তার নিশ্চয়তা কি? অবশ্য যদি কেউ কোনো ধরনের অপরাধের জন্য দায়ী হয়, তাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। এটা মানে এই কথা তো আমরা অতীত থেকে বলে আসতেছি যে কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হন, তাকে আইনের মাধ্যমে তার বিচার করেন। কিন্তু একটা রাজনৈতিক দলকে আপনারা নিষিদ্ধ করবেন, বলে যে আমরা নিষিদ্ধ করি নাই, আমরা শুধু কার্যক্রম নিষিদ্ধ করছি। কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখা মানে ওটা কার্যত দলকে নিষিদ্ধ করা। এইখানে জনাব তারেক রহমান যে কথাটি বলছেন আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাইরে রাখা, কালকে যে বিএনপিকে করা হবে না সেইটার কোনো গ্যারান্টি নাই। এই বিষয়টা তার উপলব্ধির মধ্যে আছে। পাশাপাশি আপনি যদি এই দলেরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনেন, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজের বক্তব্য শোনেন, তাহলে কিন্তু দেখবেন এই যে সামনের সারির 3জন নেতা, একজন দলের প্রধান, একজন স্থায়ী কমিটির সদস্য, একজন মহাসচিব, একই সুরে একই কথা তারা বলছেন। এইটা পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের বক্তব্য, আচ্ছা ওই বক্তব্য আমি এই আলোচনায় না নিয়ে আসি। তারপরে বিএনপির চেয়ারম্যান বলেন, কেউ অপরাধ করলে বিচার হবে,
কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে দেশ চালানো যাবে না, যেটার প্রমাণ ডক্টর ইউনূস এই 17 মাসে দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে যে দেশ পরিচালনা করা যায় না, সেইটার প্রমাণ ডক্টর ইউনূস এই 17 মাসে হারে হারে মানে বুঝাইয়া দিচ্ছে বাংলাদেশকে, বাঙালি জাতিকে, যে দেখো আমি প্রতিহিংসামূলক রাজনীতি করছি, এখন তোমার দেশের কবরের লাশ পর্যন্ত নিরাপদ না, ম্যানহোলের ঢাকনা পর্যন্ত নিরাপদ না, নারীরা নিরাপদ না। এইটা কিন্তু পরিষ্কার। এই উপলব্ধিটা আওয়ামী লীগবিহীন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানের মধ্যে যে আসছে, এই যে অনুভূতি বলেন, এই বিষয়গুলো যে নিজের ব্রেনে নেওয়া এবং বুঝতে পারা, সেটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি আমার ছোট বিদ্যা বুদ্ধিতে মনে করি। প্রতিবেশী ভারত, দুই দেশের আমদানি রপ্তানি ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে তারেক রহমান বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই অগ্রাধিকার। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সুন্দর কথা বলছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের 20% শুল্ক আরোপ করেছেন। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান জানান, তিনি দেশের বাণিজ্য ঘাটতি কমাতে এবং সম্ভাব্য উপায়ে বোয়িং বিমান এবং মার্কিন জ্বালানি অবকাঠামো কিনে প্রতিকারের জন্য আলোচনার উপায় অনুসন্ধান করছেন। এটা খুব ভালো কথা। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, আমি আমার দেশের স্বার্থ দেখব, কিন্তু আমরা একে অপরকে সহায়তাও করব। আমি নিশ্চিত ট্রাম্প খুবই যুক্তিসঙ্গত মানুষ। আমি এই কথাটা প্রায়ই বলি যে এই যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করতেছে, যেমন আমাদের উপর করছে, ভারতের উপর 50% করছিল, 500% তারা হুঁশিয়ারি দিয়েছিল, পরবর্তীতে ভারত আবার 25% পাল্টা শুল্ক আরোপ করে এখন ডোনাল্ড ট্রাম্পের সুরও একটু পরিবর্তন হয়েছে। এখন আমার দেশের বাণিজ্য ঘাটতি কমাতে, আমার দেশের ব্যবসা বাণিজ্য বাড়াতে যদি আমার দেশের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের উপর বাড়তি শুল্ক আরোপ করা হয়, আমি তো বেজার হব না, খুশি হব। যুক্তরাষ্ট্রের নাগরিকরা খুশি হয়েছে। কিন্তু এখানে জনাব তারেক রহমান যে কথাটা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, এটা নিঃসন্দেহ, কিন্তু আমি আমার দেশের স্বার্থ দেখব। পাশাপাশি আমরা দুই দেশকে সহায়তা করব। এটাই তো সমাধানের পথ। কিন্তু আমরা কি দেখি? আমরা ডক্টর ইউনূসের শাসনামলে কি দেখি? তোষামত। একদিকে প্রতিহিংসা, একদিকে তোষামত। এদিকে অতীতে বিএনপি শাসনামলের দুর্নীতির অভিযোগ, বিশেষ করে বিদ্যুৎ খাতের দুর্নীতির বিতর্ক এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। তারেক রহমান সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আগের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং অন্তর্বর্তী সরকার সেগুলো বাতিল করেছে। এগুলো রাজনৈতিক বক্তব্য। দেশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রশ্নে বিএনপির চেয়ারম্যান বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা। মানুষ যাতে রাস্তায় নিরাপদে থাকে, ব্যবসা করার জন্য নিরাপদ থাকে, তা নিশ্চিত করা। দেশের মানুষ তো এইটাই চায়। কিন্তু আপনি ব্যালেন্সহীনভাবে কিভাবে করবেন? ব্যালেন্স নাই তো। বর্তমান বাংলাদেশে কি ব্যালেন্স আছে? সুন্দর কথা বলছেন যে আমাদের প্রথম অগ্রাধিকার, যেটা শেখ হাসিনা বলছেন যে প্রথম অগ্রাধিকার বাংলাদেশে আইন পুনঃপ্রতিষ্ঠা, সংবিধান পুনঃপ্রতিষ্ঠা। তারেক রহমানের বক্তব্যের সাথে মিলে গেল। আওয়ামী সভানেত্রীর বক্তব্য, বিএনপি চেয়ারম্যানের বক্তব্য মিলে গেল। কিন্তু ব্যালেন্সহীনভাবে এটা আপনারা কিভাবে করবেন? এই প্রশ্নটা কিন্তু সামনে আসে। আওয়ামী লীগ এক সাইডে, বিএনপি এক সাইডে। বাংলাদেশের রাজনীতি একটা ব্যালেন্স থাকে, যদিও দুজনের মধ্যে থাকবে, রাজনৈতিক এটাই, বিরোধী রাজনীতি এটাই, কিন্তু একটা দল নাই। একটা দলকে আপনি নাই করে দিলেন, আসতে দিতেছেন না, তাহলে আপনি ব্যালেন্সহীন হয়ে পড়লেন। আর এই ব্যালেন্সহীন যখন হয়ে পড়লো, রাজনৈতিক শূন্যতা যে তৈরি হলো এই পাশে, তখন এই পাশে একটা অপশক্তির উদয় হয়। সে অপশক্তিকে মোকাবেলা করে এই বিষয়গুলো কিভাবে আপনি নিশ্চিত করবেন, এই বিষয়টা একটু ভাবার জন্য অনুরোধ রইল। তারেক রহমান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় 12,000 মাইল খাল খনন করতে হবে। এছাড়া পরিবেশ রক্ষায় বছরে 5 কোটি গাছ লাগানো এবং ঢাকায় বায়ু দূষণ কমাতে 50টি নতুন সবুজ এলাকা তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমি যা পরিকল্পনা করেছি তার শুধু 30% বাস্তবায়ন করতে পারলেও দেশের মানুষ আমাকে সমর্থন করবে। এ সময় তারেক রহমান বেসরকারি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নত করা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে তোলার উপর জোর দেন। বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি ও টাকার মান কমে যাওয়ার মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন বিনিয়োগ ও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। দেশের প্রতি বছর 20 লাখ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন, অথচ বেকারত্বের হার 13.5%। এই বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করার তার প্রধান লক্ষ্য। প্রতিবেদন শেষে এই লাইনটা আমার ভালো লাগছে। প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসে। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি এবং এটা সত্য কথা। যখন আপনি বড় ক্ষমতার অধিকারী হবেন তখন আপনার কাছে বড় দায়িত্ব আসবে, আর যখন আপনি সেই বড় দায়িত্বের অবহেলা করবেন এই বড় ক্ষমতা আপনার থেকে দূরে সরে যাবে। এটাই বাস্তব কথা। এখন আমার ওই প্রশ্নটা দিয়ে মূলত আমি আলোচনাটা শেষ করব যে ব্যালেন্সহীন রাজনৈতিক ময়দানে আপনার প্ল্যানগুলো খুব সুন্দর, কিন্তু কিভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে একটু ভাববেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।